নমস্কার। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণ, নির্যাতন ইত্যাদি বিষয় নিয়ে গত বেশ কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন জায়গায় আন্দোলন কর্মসূচি সংগঠিত হচ্ছে। বাংলাদেশে ভারতের পতাকাকে অপমান করার প্রতিবাদেও রাজ্যে এবং বিভিন্ন জায়গায় প্রতিবাদ কর্মসূচি চলছে। এবং আপনারা প্রত্যেকে জানেন যে গতকাল একটি আন্দোলনের প্রেক্ষিতে রাজ্যের একটি বেসরকারি হাসপাতাল তাদের কর্তৃপক্ষ বাংলাদেশের নাগরিকদের স্বাস্থ্য পরিষেবা দিতে তারা অস্বীকার করেছেন বা পরিষেবা বন্ধ করে দিয়েছেন। এবং কলকাতারও একটি বেসরকারি প্রতিষ্ঠান তার ঘোষণা করেছে ভারতের বিভিন্ন জায়গায় বেসরকারি কিংবা সরকারি হাসপাতালগুলোতে বাংলাদেশের নাগরিকদের মেডিকেল ভিসার মাধ্যমে আগতদের সেখানে চিকিৎসা পরিষেবা দেওয়া হয়। তাহলে মেডিকেল ভিসা সেখানে বন্ধ করার দাবি অবশ্য কেউ করেনি, যদিও বিষয়টা পুরোটাই কোনো রাজ্য সরকারের এখতিয়ারভুক্ত বিষয় নয়। বিষয়টা অবশ্যই বিদেশ মন্ত্রকের এবং অবশ্যই কেন্দ্রীয় সরকারের। সেদিক থেকে কি সিদ্ধান্ত হবে সেটা তাদের বিষয়। এখনো কোনো বিষয় চূড়ান্ত করা হয়নি, বিষয়গুলো সম্পর্কে কাউকে অবগত করানো হয়নি। তবে এতটুকু বলা যেতে পারে, আজ রাজ্যের বিভিন্ন জায়গার সঙ্গে রাজ্যে আগরতলাতেও সেখানে কর্মসূচি সংগঠিত হয়েছে, প্রতিবাদ কর্মসূচি সংগঠিত হয়েছে এবং এই প্রতিবাদ অবশ্যই স্বতঃস্ফূর্তভাবে সেখানে অংশ নিচ্ছে। আগামীকালও আগরতলায় অনুরূপ প্রতিবাদ কর্মসূচি সংগঠিত হবে। তার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিবাদ কর্মসূচির পাশাপাশি যে সীমান্ত আছে সেখানে বাণিজ্যের বন্ধ করার কিংবা ওপার থেকে অর্থাৎ বাংলাদেশ থেকে সামগ্রী আনার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা কিংবা আমদানি বন্ধ করা ইত্যাদির বিষয়ের ক্ষেত্রে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিভিন্ন জন। তাদের বক্তব্যে কয়েকটি বিষয় সেখানে উঠে এসেছে। অবশ্যই আন্দোলন চলছে। আমরা একটি বিষয় সেখানে উত্থাপন করেছি, আগরতলার বিভিন্ন জায়গায় আন্দোলন চলছে, প্রতিবাদ চলছে। বাংলাদেশের উপদেষ্টার যে প্রধান তার কুশপুত্তলিকা সেখানে দাহ করা হচ্ছে। তার পাশাপাশি এই সময়ের মধ্যে সিপিআইএম নেতা, ধনপুর সিপিআইএম এর নেতৃত্ব অন্যতম মুখ, রাজ্যের বামপন্থী আন্দোলনের অন্যতম মুখ কৌশিক চন্দ্র, তিনি তার সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছেন। পোস্টে তিনি উল্লেখ করেছেন, বাংলাদেশে রুগী দেখা বন্ধ হলো, চিনির গাড়ি, চাউলের গাড়ি, পেঁয়াজ আলুর গাড়ি, কাপড়ের গাড়ি চোরাচালান বন্ধ হলো না। হাসপাতালে সাদা টাকার রোজগার বন্ধ হলেও কালো টাকার নেতার রোজগার ঠিকই চলবে। এই বিষয়টি আমরা আমাদের মাধ্যমে সেটাকে প্রকাশ করেছি, আপনারা অনেকে দেখেছেন এবং নিশ্চয়ই এই বক্তব্যটার পেছনে যে কয়েকটি বিষয় থাকবে, বিষয়বস্তু থাকবে, সেটা অবশ্যই আপনাদের প্রত্যেকের কাছে সেটা পরিষ্কার হবে। আপনারা প্রত্যেকে সেই বিষয়গুলো সম্পর্কে অবগত আছেন। কেন অবগত আছেন? এখন বিষয়টা হলো, বাংলাদেশের রোগী আগরতলার বেসরকারি হাসপাতালে দেখা হবে না, হাসপাতালে পরিষেবা থেকে তাদেরকে পরিষেবা না দেওয়ার জন্য দাবি উত্থাপন হলো, আন্দোলন হলো। এখন আরো একটা বিষয় স্পর্শকাতর, বাংলাদেশ থেকে অনেক নাগরিক এখন আগরতলায় আসছেন। তারা আগরতলায় যে শপিং মলগুলো আছে সেই শপিং মলগুলো থেকে তারা বাজার করেন, বিভিন্ন সামগ্রী ক্রয় করেন। একটি শপিং মলের সামনেও কোনো আন্দোলন কর্মসূচি সংগঠিত হয়নি এবং সে শপিং মলের কর্তৃপক্ষকে বাধ্য করা হচ্ছে না যে তারা যেন বাংলাদেশের নাগরিকদের কাছে কোনো কিছু বিক্রি না করে। বিষয়টা হচ্ছে, স্বাস্থ্য পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আবেদন করা হয়েছে বা দাবি করা হয়েছে, আন্দোলন কর্মসূচি সংগঠিত হয়েছে যেন আগরতলা সেই বেসরকারি হাসপাতালে বাংলাদেশের নাগরিকদের সেখানে স্বাস্থ্য পরিষেবা না দেওয়া হয়, এই দাবি উত্থাপন করা হয়েছে। তার স্বাভাবিক কারণে কর্তৃপক্ষ কি যুক্তিতে, কোন নিয়মে তারা ভারত সরকারের নিয়ম মেনে না ত্রিপুরা সরকারের নিয়ম মেনে সে সিদ্ধান্ত নিয়েছে সেটা নিয়ে আমাদের বিচার বিশ্লেষণ করার বিষয় নয়। আমরা শুধু এতটুকু বলি যে সেই পরিষেবা তারা কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছেন বাংলাদেশ নাগরিকদের, তারা ঘোষণা করেছেন অন ক্যামেরায়, সেই বিষয়টি আমরা উত্থাপন করেছি। তার পাশাপাশি যে সিপিএম নেতার এই মন্তব্য যে সেখানে পাচার বাণিজ্য চলছে, তাহলে কালো টাকার ব্যবসা চলছে, তা কেন বন্ধ হবে না? এবং গত কয়েকদিনের যে রিপোর্ট, তাতে পুলিশ, আরক্ষা প্রশাসন বলতে পারেন, সীমান্ত সুরক্ষা বাহিনী বিভিন্ন জায়গা থেকে যে উদ্ধার সামগ্রী সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেছে, সেটিও তো খুব গুরুত্বপূর্ণ, সেগুলো তো বন্ধ হওয়া দরকার। এই কালো টাকার লাইন যাদের হাতে রয়েছে বা কালো টাকা রোজগারের যারা পৃষ্ঠপোষক, এই শব্দটা তাদের সঙ্গে মানায় না, যদিও বলতে পারেন যারা কারবারি কিংবা এই পথে যাদের ব্যবসা, তাদের বিরুদ্ধে কেন গণ আন্দোলন নেই?
স্বাভাবিক কারণে প্রশ্ন উঠতে পারে। স্বাভাবিক কারণে প্রশ্ন উঠতে পারে যদি আগরতলার বেসরকারি হাসপাতালে পরিষেবা বন্ধের জন্য সেখানে আবেদন হতে পারে বা আবেদন করতে পারেন যারা যারা করছেন, তার পাশাপাশি আগরতলার সে বহুজাতিক যে শপিং মলগুলো আছে, বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো আছে, সেখানে তো সেই দাবি উত্থাপন করা হতে পারে। তাহলে সেখানে কেন বিক্ষোভ কর্মসূচি নেই? প্রশ্নটা এই কারণে করা, কারণ তার পেছনে কার হাত আছে, কি হাত আছে, সেগুলো বিচার বিশ্লেষণ করার দায়িত্ব অবশ্যই ডাক্তার মানিক সাহার, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী। নমস্কার, কি বলছেন? নমস্কার। প্রচার বন্ধ হচ্ছে না কেন, আসলে প্রচারের বিষয়টা আছে যে কৌশিক রংপুরের বিধায়ক বলেছেন সবটা একটা বিষয়ের উপর। কারণ আমরা দেখলাম বাংলাদেশ একটা ছাত্র আন্দোলনের, কোঠা আন্দোলনের উপর নির্ভর করে একটা সরকার গঠন হলো। সরকার তারা আন্দোলন করতে হবে, করার পরিপ্রেক্ষিতে আমরা কি দেখলাম, তারা একটা ধর্মীয় সংখ্যালঘুর উপর আক্রমণ, মন্দির ভাঙ্গা, আবার কিছু কিছু মুসলিম মাজার ভাঙ্গা। কিন্তু এই আন্দোলনটা প্রেক্ষাপটে আমরা যখন উত্তরের মধ্য দিয়ে দেখলাম, আমরা চিন্ময় দাস মহারাজকে গ্রেফতার করেছেন একটা মিথ্যা মামলার অভিযুক্ত করে, কিন্তু সেটাকে নিয়ে আমরা সারা ত্রিপুরা, সারা ভারতবর্ষে উত্তালের মাধ্যমে করে প্রতিবাদ জানিয়েছি। কিন্তু প্রতিবাদের ক্ষেত্রে আমাদের বক্তব্য হলো সাধারণ একটা বাংলাদেশ আমাদের ভারতবর্ষটাকে নিয়ে যে অনেক কিছু মন্তব্য করে চলে যাচ্ছে, স্লোগানের মাধ্যমে দিচ্ছে। কিন্তু আমরা আবেদন করবো অবিলম্বে ভারত সরকারের যা পণ্য আছে অবিলম্বে সেটি বন্ধ করা হোক, বাংলাদেশের সাথে সমস্ত কিছু বিচ্ছেদ করা হোক। শুধু প্রচার বাণিজ্য নয়, সমস্ত কিছুই বন্ধ করতে হবে। কারণ এই বাংলাদেশ ভারতকে নিয়ে যে ধরনের মন্তব্য করেছে, যদি এইভাবে একটা পেশিবাদী সরকার, একটা স্বৈরাচারী সরকার যদি একটা সাধারণ ধর্মীয় সংখ্যালঘুর উপরে যদি এই ধরনের আক্রমণ করতে হয় গণতন্ত্র দেশে, তাহলে এটা সেটাকে মেনে নেওয়া অসম্ভব বলে আমরা মনে করি। কারণ এটা প্রতিবাদ জোরালোভাবে প্রতিবাদ করতে হবে, এবং আমরা করলে হবে না, এটা কেন্দ্রীয়গত ভাবে করতে হবে। আমরা তো প্রতিবাদ করবো, সারা মানুষ এখনো করছে, বামপন্থী দল করছে, কংগ্রেস করছে, অন্যান্য সংগঠনের সংখ্যালঘু আমাদের ত্রিপুরা রাজ্যে সবাই করছে। কিন্তু এটা তো ডিস্টার্ব জানাই, এইসব ঘটনার উপর আমরা নিন্দা করি। কারণ আমরা চাই অবিলম্বে ডিজিটাল মাধ্যমে আমরা বাংলাদেশের প্রতিনিধির কাছে আমরা বলতে চাই এই সংখ্যালঘুর উপরে যে হামলা হচ্ছে সেটা অবিলম্বে বন্ধ করা হোক, এবং চিন্ময় দাস মহারাজ অবিলম্বে বিনা সত্যে মুক্তি দিতে হবে। কারণ মুক্তি দিতে হবে, এবং না হলে আমাদের রাজ্যের ভারত সরকার বাংলাদেশের সাথে যে ধরনের ব্যবস্থা রয়েছে সেটি অবিলম্বে বন্ধ করতে হবে, এবং যারা বাংলাদেশ থেকে আমাদের দেশে চিকিৎসা করার জন্য সেই পাসপোর্ট অবিলম্বে বাতিল করতে হবে। কারণ আমাদের ভারত সরকার বাংলাদেশের সাথে যোগাযোগ না থাকলেও আমাদের কিছু আসে যায় বলে আমরা মনে করি না। কারণ এই বাংলাদেশ, এই ভারতবর্ষের সরকারে আমরা শুনেছি ইন্দিরা গান্ধীর নেতৃত্বে বাংলাদেশ পাকিস্তানের যে একটা আরেকটা স্বৈরাচারী সরকার পাকিস্তান থেকে উদ্ধার করে বাংলাদেশে স্বাধীন করে দিয়েছে। কিন্তু সেটা বাংলাদেশের যে সরকার, ইউনিয়ন সরকার হলো আরেকটা পেশিবাদী সরকার। কারণ সে আমরা দেখি সুদখোরের সরকার, গ্রামীণ ব্যাংকে লুটপাটের সরকার এসে বসেছে। কারণ শিক্ষিত সমাজ আজকে বাংলাদেশে শেষ করে দিয়ে এবং ধর্মীয় করার জন্য যে একটা ভারত বাংলাদেশে অনেকটি দল রয়েছে, কিন্তু সেটাকে আমরা আশা করবো কিন্তু মাধ্যমে বলতে চাই অবিলম্বে সংখ্যালঘুর উপর হামলা অবিলম্বে বন্ধ করতে হবে, এবং চিন্ময় দাস যে মহারাজকে অবিলম্বে মুক্তি দিতে হবে, বাংলাদেশের শান্তি ফিরিয়ে আনতে হবে, যেমন সংখ্যালঘুর উপর নিরাপত্তা অবিলম্বে। এবং আমরা আপনাদের কাছে যে কয়েকটি বিষয় সেখানে উল্লেখ করি, এই বিষয়গুলোর মধ্যে অবশ্যই আছে রাজ্যের এই প্রেক্ষিত নিয়ে আলোচনা করা। আমরা এতটুকু বলি, যারা আমাদের সঙ্গে আছেন নিয়মিত যারা থাকেন তারা অনেকেই বলবেন যে হ্যাঁ, কয়েকটি বিষয় বোধ হয় খুব গুরুত্বপূর্ণ কি কারণ গুরুত্বপূর্ণ, যে যারা আমাদের সঙ্গে থাকেন কথাগুলো শুনেন তারা অনেকেও বলবেন গুরুত্বপূর্ণ এই কারণে বলছি, রাজ্যের প্রত্যেকটি বিষয় নিয়ে মতামত দেওয়া যায়, রাজ্যের প্রত্যেকটি বিষয় নিয়ে সেখানে কথা বলা যায়। আমরা এই কারণে বিষয়গুলো উত্থাপন করি, আপনাদের প্রত্যেকের কাছ থেকে আমরা বিষয়গুলো সম্পর্কে জানার চেষ্টা করি। কারণ হচ্ছে এই যে চলুন সকলে মিলে আপনার যে ভাবনা, আপনার যে মনের দৃষ্টিভঙ্গি, আপনার যে চিন্তাধারা, আপনার যে চেতনা, সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি, সেদিক থেকে কথাগুলো বলা। এই প্রশ্ন সেখান থেকে প্রশ্নগুলো উঠেছে যে যদি সত্যি সত্যি তাই হয়ে থাকে, তাহলে স্বাভাবিক কারণে আগরতলার যে শপিং মলগুলো আছে সেখানে যে বিক্রিবাটা হয়, বাংলাদেশ থেকে আগত পর্যটকদের কাছেও বিক্রিবাটা হয়,
তাহলে সেগুলো কি বন্ধ করার জন্য কোনো আন্দোলনকারী সে শপিং মলে গিয়ে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করবে? আমরা আজ আগরতলা এবং রাজ্যের বিভিন্ন জায়গায় কয়েকটি কর্মসূচির অংশবিশেষ দেখি এবং তাদের বক্তব্য শুনি। আজকের উদ্দেশ্যটা এটা হয়েছে, এটা আমাদের একটা ক্ষোভ প্রকাশ করছি, কারণ আমরা বিগত অনেকদিন ধরে দেখছি বাংলাদেশের যে বর্তমান যে সরকার চলছে কিভাবে হয়েছে এটা আমরা সবাই জানি। লুটপাট করে, চুরি করে, গণভবনকে লুণ্ঠন করে এই সরকার গঠন হয়েছে। তারপর যেভাবে প্রতিনিয়ত সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার, মোহাম্মদ ইউনূস, সাজ্জিদ আলম এই দুজনের দ্বারা যেভাবে, আরো অনেকে আছে যারা যারা মানে সংখ্যালঘুদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে, এবং সবচেয়ে যেটা জঘন্যতম বিষয়, আমাদের ভারতবর্ষের পতাকাকে ওরা ইউনিভার্সিটির সামনে পাপুসের মতো পেতে রেখেছে, যেন সবাই নমস্কার, কে বলছেন? ইউনিভার্সিটিতে প্রবেশ করতে চাই। আমি সর্বপ্রথম একটা প্রশ্ন করতে চাই, ধরুন যারা মানে বাংলাদেশ আর আমাদের ভারতবর্ষের বিষয় নিয়ে আন্দোলন করছেন, বিরোধিতা করছেন, এটা স্বাভাবিক। ওনারা কিন্তু বিভিন্ন সংগঠনের দায়িত্বপ্রাপ্ত লোকেরা, যাদের হাতে ক্ষমতা আছে, ওনারা কিন্তু অফিসিয়ালি কিন্তু মিথ্যে বলছেন। আর আপনাদের পাচার বাণিজ্য কে সম্ভবত বাম কোন নেতা বলেছিলেন, দেখেছিলাম কিছু কয়েক ঘন্টা পূর্বে পড়তে। এটা আমি এক সময় 100% সত্য মনে করি, কারণ ত্রিপুরা পশ্চিমবঙ্গ নিয়ে বারবার অভিযোগ করতে গিয়েছে। এত ওনাদেরকে মানে কি বলবো, একটু অন্যরকম পদ্ধতি করা যায় না? 3 মাস 6 মাস আগে রেখে অন্য কোনো পরিবর্তন করলে তারা ক্যান্সার করে দিতে হয়। পশ্চিমবঙ্গে ত্রিপুরাতে এরকম চলছে, কর্মনামা থেকে শুরু করে ধরা করছে রোহিঙ্গা সহ বাংলাদেশি নাগরিকেরা, এদিকে আপনাদের ওয়েস্ট বিভিন্ন দিকে আসছে, গিয়ে তারা কি করছে, আধাসামরিক বাহিনী আরো ভাবলে আইটিবি থেকে শুরু করে যেটা আছে পরিবর্তন করুন না। কোম্পানিগুলো একদম বসে আছে পুরা। কিন্তু আমি সবাইকে বলবো না, মনে করুন 1000-এর মধ্যে 2 জন হলেও বাটপাট থাকে, শয়তান থাকে দিয়েছে, না হলে কিভাবে সম্ভব? ট্রান্সপোর্টের সীমানা উত্তীর্ণ করে মানে 2 নম্বরের দিন আসে যায়। ওই কোন যে সাধুকে গ্রেপ্তার করা হয়েছে, এগুলি আইনি বিষয়। এখন উগ্রপন্থী বা সন্ত্রাসীদের মানে অধীনে চলছে, পাকিস্তানের আইএসআই বা বিভিন্ন পৃথিবীতে, সারা পৃথিবীতে আমাদের সমান মাধ্যম। উপদেষ্টা কমিটি দিয়ে কোন একটা গণতান্ত্রিক দেশ চলছে, আপনারা যদি দেখাতে পারেন আপনাদের মানে আপনাদের পেজের মাধ্যমে দেখাবেন। এগুলি ফালতু রাজনীতি করতে গেলে ওই স্টুডেন্ট 22 বছর 23 বছর বয়সে মানে একটা দুইটা ভারতবর্ষে মানে কত সেনা প্রাণ হারিয়েছে, মানে শহীদ হয়েছে স্বাধীন করতে গিয়ে। তারা তাদের রাষ্ট্রপিতাকে এই মুজিবুর রহমানের ছবিতে আক্রমণ করছে, তারপর ভারতবর্ষে আক্রমণ করছে, ভারতবর্ষের জাতীয় পতাকাকে অপমান করছে। এগুলি হবে না, কারণ ভারতবর্ষ এরকম অগ্রিম মানে অ্যাডভান্স আক্রমণ করবে না। আর এই যে চোরাচালান চলছে এগুলি বলতে হবে না, এগুলির সঙ্গে বিএসএফ থাকবে, কারণ উন্নয়ন লাইবিলিটি আছে। আমি বলছি করে সবাইকে না, একটা অংশ থাকে না, কিভাবে যাবে? কাটাতারের বেড়া আছে, কিছু অংশ আছে আমাদের ত্রিপুরের যে কাটাতারের বেড়া সম্পূর্ণ হয়নি, এইদিকে হয় না। যেদিকে কাটাতার আছে সেই দিকেই চোরাচালান হচ্ছে বেশি দেখছি। এগুলো না যারা আবেগে করছে, কিন্তু ইউনূস সরকার না, এটা একটা মনে হন একটা কমিটি, গণতান্ত্রিক ভোট হয়নি, কিছুই হয়নি, কিভাবে সরকার চলছে? এটা পাকিস্তানি সরকার চলছে। কিন্তু ইন্ডিয়া ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে, করবে না, কারণ বিভিন্ন ব্যবসা সংক্রান্ত বিষয় আছে, এখানে অনেক প্রজেক্ট আছে, ভারতীয় শিল্পের আছে, ভারত সরকারের আছে। এগুলি জনগণকে দেখাবে, বিভিন্ন সংগঠন মানে হিন্দু বা সনাতনী সংগঠন প্রতিবাদ জানাবে, কিন্তু আইন ওনাদের সেই দেশের আইনের মধ্যে চলবে। মঙ্গলবার জামিন শুনানি আমার মনে হচ্ছে না, যদি এরকম পক্ষপাতিত্ব করে ওনাদের দেশের বিচার বিভাগ, তাহলে উনি জামিন করেন। আমি চাইবো শান্তি শৃঙ্খলাটা থাকুক, কোথাও থাকুক। আমাদের পার্শ্ববর্তী রাজ্য স্টেট মানে রাষ্ট্র মানে আমাদের সুসম্পর্ক বজায় থাকুক। পাকিস্তানও বাংলাদেশ চলে, ওরা মানে নামটা থাকবে, দেশটা থাকবে। ধন্যবাদ।
করতে চাই। হিন্দুদেরকে যদি মুছে ফেলতে হয় তাহলে আমরা আকাশের পুজো করি, আকাশের নিচে থাকা বন্ধ করে দিন। আমরা মাটির পুজো করি, মাটিতে মৃত্যুর পরে মুসলমানরা যখন কবর দেয় মাটিতে কবর। হ্যালো, সেরকম বাংলাদেশের বেকার বাংলাদেশের একটা হয়ে যাবে। মানে এখন তো 2024 শেষের পথে 25 থেকে 29 মধ্যে বাংলাদেশের লোকের ইন্ডিয়ার একটা যুদ্ধ শুরু হয়ে যাবে কারগিলের মতো। তখন বাংলাদেশ আর বড় চোখ করে তাকাতে পারবে না। যখন পাকিস্তান এখন ইন্ডিয়ার দিকে কারগিলের পর থেকে তো যুদ্ধ নিয়ে তারা কোনো কথাই বলে না, কারণ পাকিস্তান কারগিলের যুদ্ধ থেকে ইন্ডিয়া থেকে বহুত কিছু শিখে নিয়েছে। তো বাংলাদেশও সেটাই হবে। মানে 29-এর মধ্যে কিছু একটা হয়ে যাবে, 25 থেকে 29-এর ভিতরে একটা হয়ে যাবে। ওই যে 71-এর সেটাই আবার 2029 বা 25 থেকে কন্টিনিউ হয়ে যাবে। কারণ তাদের কাছে কোনো শপিং মহলের কেনা বেচা হবে না, তারা হোটেলে খেতে পারবে না, তো তারা কি করবে? তোমার খাওয়া ধরে গেলে খাওয়া পাবে না, হোটেল ভাড়া পাবে না, তারা কি রাস্তায় শোকে থাকে? ওইটা আপনার ওই 3 থেকে আস্তে আস্তে আসে না, এটা তা হয়ে যাবে। যেমন রাশিয়া ইউক্রেন হচ্ছে, ইসরায়েল হামাস হচ্ছে, এরকম হয়ে যাবে। তখন তারা আস্তে করে মাথা নত করবে আর কি, কারণ তাদের পাশে কেউ নেই। চীন বলুন, আমেরিকা বলুন, তারা দূর থেকে বলছে হ্যাঁ হ্যাঁ, কেউ পাশে আসবে না। আর ইন্ডিয়ার সাথে আমেরিকাও আছে, রাশিয়াও আছে, বাংলাদেশের সাথে কেউ নেই। তারা ওপর থেকে বলছে আছি। যখন লেগে যাবে তখন সবাই হাত গুটিয়ে ফেলবে। তারপর উপর মহলে তো বিগ বস যারা আছে, আমেরিকা রাশিয়া, তারা তো সব ঠেকাল দেবে না, ওখান থেকে বাংলাদেশ হাত গুটিয়ে বসে করবে। মাটিতে কবর দেওয়া বন্ধ করে দিন। আমরা অগ্নিদেবের পুজো করি, রান্নাঘরে আগুন জ্বালানো বন্ধ করে দিন। সনাতনীদের মোছানো কোনো মানে মুখের কথা নয়, বা কাউকে মারলে কাউকে জেলে ঢুকিয়ে দিলেই হিন্দুদের আটকে রাখা যায় না, যাবে না, যাচ্ছে না। আর দ্বিতীয় কথা, মুসলমানরা যখন সেজদা করে সেই ভারতের মাটির মধ্যে, ভারতবর্ষে যখন করে পতাকার মধ্যে কপালটা লাগে। আমাদের সাথে মুসলিম ভাইরা দাঁড়িয়ে আছে, ওদেরকে জিজ্ঞাসা করুন তো আমাদের থেকে কতটুকু অত্যাচারিত হয় ওরা হয় না। কারণ এটা ভারতবর্ষ, এটা শিক্ষিত সমাজের, এটা শিক্ষিত একটা পরিবেশ, এটা অশিক্ষিত কোনো পরিবেশ নয়, এটা কোনো বাংলাদেশ নয়, এটা কোনো বাংলাদেশ নয়। আমরা পারতাম এখানে ওদের মতো অসভ্য আচরণ করে বাংলাদেশের পতাকায় আগুন জ্বালাতে, কিন্তু আমরা জ্বালাইনি। আমরা মানুষগুলোকে ঘেন্না করি, দেশটাকে ঘেন্না করি না। এটাই ভারতবর্ষের জনগণ, এটাই ভারতবর্ষের সাধারণ মানুষ। এই মৌলবাদী তার নেতৃত্বে যে সরকারটা চলেছে সম্পূর্ণ হিন্দু বিরোধী এবং বুদ্ধ বিরোধী, খ্রিস্টান বিরোধী, মানে এই সংখ্যালঘু বিরোধী সরকারটা চলছে। এবং আমরা আশ্চর্যের একটা বিষয় হচ্ছে, দেশ যার উপরে ভরসা রাখে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব যাদের উপরে থাকে, বাংলাদেশের সেনাবাহিনী, ওরা আজকে তাদের সেনাবাহিনীর পোশাক আড়ালে রেখে মৌলবাদীর পোশাকে হিন্দু নিধনের কাজ চালাচ্ছে। সেই কর্মকাণ্ডকে আমরা ধিক্কার জানাই। এই নীরবে পূর্ব পরিকল্পিতভাবে বাংলাদেশকে যে হিন্দু শূন্য করার চক্রান্ত চালিয়ে যাচ্ছে তা কিন্তু আমরা সহ্য করব না। আমরা এই কিছুদিনের মধ্যে যদি বাংলাদেশের হিন্দু নিধন এবং হিন্দুদের উপর অত্যাচার বন্ধ না হয়, তাহলে কিন্তু সমগ্র হিন্দু সমাজ বাংলাদেশে আপনারা যেমন করে অনৈতিকভাবে হিন্দুদের উপর অত্যাচার করছেন, আমরা সেইভাবে সীমানা ডিঙ্গিয়ে বাংলাদেশে ঢুকে তার অক্ষর
অক্ষরে অক্ষরে জবাব দিতে প্রস্তুত থাকিব। আপনাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই, আমি এত সুন্দর আজকে আলোচনা করব না। আমার পূর্বে যে দাদা আলোচনা করেছেন অত্যন্ত তাত্ত্বিক এবং গঠনমূলক আলোচনা করেছেন, আমি সেই গঠনমূলক আলোচনা থেকে বাইরে গিয়ে আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা যেভাবে আমাদের মা বোনদের ঘর থেকে টেনে হিসড়ে নিয়ে আপনারা মনোরঞ্জনের খোরাক বানাচ্ছেন এবং আমাদের মন্দিরগুলিকে আপনাদের আবাসস্থল বানিয়ে এবং ভেঙে চুরে জ্বালিয়ে দিচ্ছেন, তা কিন্তু আর বেশি দিন নাই। আপনাদের ধর্মীয় স্থল এবং আপনাদের সমাজও সুরক্ষা থাকবে, সেটাও কিন্তু আমরা অনিশ্চিতভাবে বলে দিতে চাই। আমরা কিন্তু তার জবাব দিতে প্রস্তুত থাকিব। আজকে আমাদের এই বিলোনিয়া সীমান্তের চেকপোস্টে আপনারা উপস্থিত হয়েছেন, কারণ আমরা প্রত্যেকে জানি বাংলাদেশে ক্রমবর্ধমান হিন্দু নির্যাতন, মঠ মন্দির সাধু সন্ত হত্যা, বৌদ্ধ সন্তদের গড়ার মালি কেটে হত্যা সহ বিভিন্ন প্রশাসনিক লেভেলে যে সমস্ত আধিকারিকরা আছেন তাদেরকে জোরপূর্বক পদচ্যুতি, বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের বেছে বেছে হিন্দু অধ্যাপক শিক্ষিকাদের উপর আক্রমণ এবং সারা বাংলাদেশ জুড়ে যে নৈরাজ্য, সেই নৈরাজ্যের বিরুদ্ধে আমরা বারবার তীব্রতর আন্দোলনে সামিল হয়েছি। তারই অঙ্গ হিসেবে আমরা দেখেছি সাম্প্রতিক সময়ে বিশ্ব অশান্তির মূল হোতা ডক্টর মোল্লা ইউনূসের নেতৃত্বে একদল লোক যারা সমন্বয়ক করে নিজেদেরকে বড় বড় দাবি করেন, উনাদের নেতৃত্বে প্রশাসনকে ব্যবহার করে হিন্দুদের উপর ক্রমাগত আক্রমণ করে সেখানে আমাদের হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। আমরা দেখেছি যে বাংলাদেশের জামায়াত শিবির যারা দীর্ঘদিন ধরে সেই বাংলাদেশে পরম্পরাগত রূপে অশান্তি সৃষ্টি করেছে, একটা হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশকে 100 বৎসরের মধ্যে যারা হিন্দু শূন্য করে দেওয়ার প্রয়াস করছে এবং আজকে হিন্দু সেখানে সংখ্যালঘুতে পরিণত হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে চিন্ময় প্রভুর মিথ্যা মামলায় গ্রেফতার আমরা কোনোভাবেই মানছি না। আজকে এক চিন্ময় কৃষ্ণকে গ্রেফতার করে আপনারা হিন্দু সমাজকে, সনাতনী সমাজকে কোনোভাবেই জমাতে পারবেন না। যতবার আক্রমণ হয়েছে ততবার হিন্দু সংগঠিত হয়েছে এবং বাংলাদেশের সুদীর্ঘ পুরাতন যে ওয়াকফ বোর্ড, সেখানে আজকে 9 লক্ষ উপরে কোটির উপরে তাদের যে একর সম্পত্তি আজকে ওয়াকফ বোর্ড নিয়েছে, সে ওয়াকফ বোর্ডকে অবিলম্বে ভারত সরকার যাতে বাতিল ঘোষণা করে। শুধু তাই নয়, আপনারা যেখানে আমাদের প্রত্যেকটি হিন্দু নাগরিক সমাজ আছেন, আপনারা যার যার বাড়িতে হকারি ও কাজের নাম করে যে সমস্ত মৌলবাদী মুসলিমরা বিভিন্ন দেশ থেকে এসে এখানে থাকছেন, যদি তারা আপনাদের বাড়িতে থেকে আপনাদের সাংস্কৃতিক পরিবেশকে বিনষ্ট করছে, তাদেরকে আমরা বলবো সামান্য স্বার্থের জন্য, সামান্য অর্থের জন্য আপনি ভাড়া দিয়ে তাদেরকে রাখবেন না, আপনি তাদেরকে অবিলম্বে বিতাড়িত করুন। খুললাম চ্যালেঞ্জ। কেন বলছি? কারণ আমরা বারবার প্রমাণিত হয়েছে রাজনৈতিক কাজের সুবাদে লেপ বিক্রির নামে, চুল বিক্রির নামে রাজ্যে এসে আমাদের ত্রিপুরাকে তারাই বলছে যে শান্তির ত্রিপুরাকে আমরা অশান্তি করছি। নমস্কার, কে বলছেন? তারা নিয়ে সেখানে নিয়ে। নমস্কার, আগরতলা থেকে বলছি। হ্যাঁ, বল। দেখুন, বাংলাদেশের ব্যাপারে আমার মনে হয় ভারত সরকারের উচিত বিশ্ব জনমত জোগাড় করানো এবং এটা অতি তাড়াতাড়ি যাতে এই সমস্যাটা সমাধান হয়। কারণ বাংলাদেশ নামটা কিন্তু পরিবর্তনের ক্ষেত্রে পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হওয়াটা কিন্তু ভারতের একটা বিরাট অবদান, এটা বলা অপেক্ষা রাখছেন না। কারণ তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সারা বিশ্বের জনমত সমর্থন আদায় করে বাংলাদেশকে স্বাধীন করার কাজে সাহায্য করেছেন এবং বিশেষ করে আমরা ত্রিপুরাবাসী অনেক অত্যাচারিত হয়েছি, ত্যাগ স্বীকার করতে হয়েছে। তৎকালীন মুখ্যমন্ত্রী সচিন্দ্রলাল
সিংহ ছিলেন, সর্বদিকে সাহায্য করেছে। সে কাজেই এটা এখন পর্যন্ত ভারত সরকারের যে অবস্থা, আমার মনে হয় হিন্দুরা আরো নির্যাতিত হবে। এটা খুব জরুরি প্রয়োজন, তাদেরকে ডেকে বিশ্ব দরবারে হাজির করে এটা বন্ধ করা প্রয়োজন। এটাই আমার বক্তব্য। নমস্কার। সেখানে নিয়ে উত্তরপ্রদেশ, পাঞ্জাব, আরব দেশগুলোতে নিয়ে বিক্রি করছে। আমরা চাই না এখান থেকে আপনারা বিগত কয়েক মাসের মধ্যে প্রায় 30টির উপরে ঘটনা হয়েছে। কয়েকটি ঘটনা এখানে যারা সুপরিচিত বিলোনিয়া শহরের যারা অ্যাডভোকেটরা আছেন ওনারা জানেন, এবং আমরা দেখেছি হিন্দু অ্যাডভোকেটরা সেই সমস্ত জিহাদি মোল্লাদের সমর্থন করেছে। আমরা তাদেরকেও বলতে চাই, আপনারা আইনের পথে চলুন, সুনির্দিষ্টভাবে চলুন। আপনারা শুধুমাত্র একটি সম্প্রদায়কে সমর্থন করে বিচ্ছিন্ন হিন্দু সমাজকে আপনারা ক্ষতি করছেন, তার জন্য কিন্তু সমাজ আপনাদেরকেও দায়ী করছে। আপনারা কিন্তু মুক্তি পাবেন না। অবিলম্বে কোটা বাতিল ঘোষণা করতে হবে, এবং এই যে পাইকারি হারে যে সমস্ত রপ্তানিকারী হকাররা আমাদের দেশে এসে আমাদেরকে ক্ষতি সাধন করছে, তাদের প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে। এবং সবাইকে বলবো আপনারা সচেতন হবেন। আমাদের এই পরম্পরা, আমাদের এই সংস্কৃতি সম্পর্কে আমাদের নবীনরা জানে না। যারা আজকে বিদ্যালয় কলেজগুলোতে পাঠদান করছেন, এখানে আমি রেলের মধ্যে দেখেছি অনেক শিক্ষকরা এসে সামিল হয়েছেন, অনেক ভালো ভালো মানুষ আছেন। আপনারা সমাজকে সেই বাতাবরণটা শুধু দেন, হিন্দুত্ব সম্পর্কে, সনাতনী পরম্পরা সম্পর্কে দেন, যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম শিক্ষিত হতে পারে। বিরোধীরা জগৎ মাতায়িত করছে, আর আপনারা ইসকনকে সন্ত্রাসবাদী বলছেন। আপনাদের কাছে একটা তথ্য প্রমাণ দেখাতে পারবেন যে ইসকন সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে লিপ্ত আছে? আমরা 100-র উপরে হাজার হাজার আমরা প্রমাণ দেখাতে পারবো যে জামায়াত শিবির, মৌলবাদী সংগঠনগুলো মানুষের অধিকারকে খর্ব করেছে, হিন্দুদের অধিকারকে খর্ব করেছে, হিন্দু হত্যার সঙ্গে তারা দাঙ্গা সঙ্গে লিপ্ত আছে। ভারতবর্ষের আনাচে কানাচে খবর নিয়ে দেখবেন, প্রত্যেকটি রাজ্যে রেল দুর্ঘটনা থেকে শুরু করে যে আক্রমণগুলো সংগঠিত হয়েছে, সেগুলো সেই মৌলবাদী জামায়াতুল হিন্দের নেতৃত্বে সংগঠিত হয়েছে। কাজে আমরা চাইব ইসকনকে সন্ত্রাসবাদী বলে শুধুমাত্র তারা হাওয়া দিলে চলবে না। বিশ্বের মানুষ আপনাদেরকে ঠিকভাবে চিনেছে যে বাংলাদেশি সেই মৌলবাদী সরকার কি করে হিন্দুদের স্বার্থে আঘাত দিচ্ছে, সেটা কিন্তু আমরা প্রত্যেককে ভালোভাবেই জানি। তাই আমি তত্ত্বাবধায়ক সরকারের কাছে যারা বুদ্ধি সম্পন্ন লোক আছেন, যারা পেছনের সারিতে আছেন, আপনাদের কাছে আমরা বলতে চাইব, এই সরকারটাকে আপনারা বুঝান যে হিন্দুদের 8 দফা ন্যায্য দাবি সেগুলোকে অবিলম্বে মান্যতা দিয়ে যাতে বাংলাদেশে ক্রমাগত হিন্দু নির্যাতন বন্ধ হয়, একটা সুস্থ সুন্দর রাষ্ট্র ব্যবস্থা আপনারা পরিচালনা করেন। আমরাও ভালো থাকবো, আমাদের সঙ্গে আপনাদের যে কূটনৈতিক সম্পর্ক সেটাও বিচ্ছিন্ন হবে না। আর তা যদি ব্যতিক্রম হয়, আমাদের ভারতীয়দের যতগুলো সীমান্তবর্তী চেকপোস্ট আছে, সমস্ত চেকপোস্টে আমাদের বজরং দলের কার্যকর্তা হিন্দু সৈনিকরা প্রস্তুত আছে। দরকার হলে গুলির মুখে হলেও আমরা সেই সমস্ত পণ্য পরিষেবা আমরা বন্ধ করে দেব। চিন্ময় কৃষ্ণ আজকে ঘরে ঘরে তৈরি হয়ে আছে। আপনাদের সেই মূল পথ জামাত শিবিরকে যদি আপনারা নিষিদ্ধ ঘোষণা না করেন, তাহলে ভারতীয়রা আপনাদের সমস্ত রকমের পরিষেবা বন্ধ করে আপনাদেরকে আমরা দেখিয়ে দিতে চাই হিন্দু আক্রমণ কতটা ভয়ানক জায়গায় আপনারা পৌঁছে দিয়েছেন। তার প্রতি প্রত্যেকটা কন্যারে আপনাদের যে বিচার, সে বিচার জনতা আপনাদেরকে করবে। আমরা বাংলাদেশ হাই কমিশন এবং সমস্ত কূটনৈতিক মহলের কাছে আমরা এই মেসেজ দিতে চাই, অবিলম্বে মিথ্যা মামলা থেকে চিন্ময় প্রভুকে মুক্তি দিতে হবে, নিঃশর্ত মুক্তি দিতে হবে, এবং বাংলাদেশে হিন্দুদের যে 8 দফা ন্যায্য দাবি, সে দাবিগুলোকে যথাযথ মর্যাদায় মান্যতা দিতে হবে। যদি সেটা আপনারা না করেন, সারা ভারতবর্ষের হিন্দু সমাজ আপনাদের সেই বাংলাদেশে নির্যাতিত হিন্দুদের পাশে আছে, এবং আমরা প্রতিনিয়ত মাঠে রাস্তায় আন্দোলন করে যাব। আপনাদেরকে আমরা বিশ্বের দরবারে দেখিয়ে দেব বাংলাদেশ একটা নিপীড়িতের দেশ, সেখানে সংখ্যালঘুদের উপর আক্রমণ কিভাবে করেছে সেটা আমরা দেখিয়ে দেব সমগ্র বিশ্ববাসীর কাছে। কে আপনাদেরকে নোবেল পুরস্কারে ভূষিত করেছে? যিনি
প্রতিনিয়ত হিন্দুদের উপর আক্রমণ করছেন, মানুষ মেরে রাস্তা রাস্তায় ফেলে দিয়েছেন। উনি নোবেল পুরস্কার প্রাপ্ত সে মোল্লা ইউনূস সরকার এই জিহাদিদের ঠিকানা যত বাংলাদেশে না হয় আমাদের ভারতবর্ষে যে সমস্ত মৌলবাদী সংগঠনগুলো আছে, জামায়াত শিবির, জামায়াতে হিন্দ থেকে শুরু করে যে সমস্ত সংগঠন আছে, সে সংগঠনগুলোকে আমরা ভারত সরকারের কাছে আবেদন করব রাষ্ট্রপতি বরাবরে, যত অবিলম্বে সেগুলোকে বন্ধ করে দেওয়া হয়। আমরা পিছিয়ে থাকবো না। দীর্ঘ বছর আমাদের নিপীড়িত হতে হতে এমন জায়গায় নিয়ে এসছে, আমরা এখন আমাদের প্রতি প্রত্যেকটি কার্যকর্ত, প্রতি প্রত্যেকটি সমাবেতনে নাগরিক সমাজ মৃত্যুকে ভয় পায় না। হিন্দু মৌলবাদ হোক, সে মুসলিম মৌলবাদ হোক, সে খ্রিস্টান মৌলবাদ হোক, আমরা সমস্ত মৌলবাদের বিরুদ্ধে। মৌলবাদ সমাজ সভ্যতাকে ধ্বংস করে, গণতন্ত্রকে পদদলিত করে, রক্তাক্ত করে। বাংলাদেশ এখন মৌলবাদী তৎপরতায় সর্বোচ্চ জায়গায় পৌঁছে গেছে। শেখ হাসিনার সরকার স্বৈরাচারী পদক্ষেপ ছিল, এটা অস্বীকার করবার সুযোগ নেই। শেখ হাসিনা সরকার পতন ঘটার পর এখন মৌলবাদী শক্তি, স্বৈরাচারী শক্তি অত্যন্ত সক্রিয় হয়ে উঠেছে। প্রকাশ্যে তারা যেমন খুশি অগণতান্ত্রিক, সাম্প্রদায়িক, সংবিধান বিরোধী, ধর্মনিরপেক্ষতার বিরোধী কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন। কালকে দেখেছিলাম, কালকে মাল পড়ে আসছে, আর আজকে তো এখনো আসছে না, আজকে এখনো নাই। হ্যাঁ, এখন আমরা সকাল থেকে কোনো গাড়ি আসেনি না, সকাল থেকে কোনো মালের গাড়ি আসছে না। প্যাসেঞ্জার 8-10 জন চলে আসছে বাংলাদেশি। হ্যাঁ, ওরা আসলে আমরা ওরা কোনো ডিস্টার্ব করি না, ওরা সোজা এরার মতন এরা চলে যায়। আর আমরা প্যাসেঞ্জার জন যা, আমরা এদিকে লোকাল জন মানুষ যা, আমাদের ভয় লাগে। আমরা এখানে লোকাল ড্রাইভার, হ্যাঁ, আমাদের ভয় লাগে, আকন্ত হয়ে গেছে এখানে। এই ঘটনাগুলোর আমরা তীব্র নিন্দা জানাই। আমরা আমাদের হিন্দু ধর্মের উপরে আক্রমণ চালাইতেছে ইউনূস সরকার। আমরা চাই উনি অতি দ্রুত এই বিষয়গুলো যাতে একবার স্বাভাবিক অবস্থায় নিয়ে আসে, কোনো কিছু আচরণ না করে। এরকম রিকোয়েস্ট আমরা আমাদের বর্তমান রানিং সরকারের আমাদের রিকোয়েস্ট অনুরোধ। জায়গায় এই মন্দির ভাঙতেছে, আমরা কিছু বলার অনেক ভালো। তো শোনা যাচ্ছে এখানে হিন্দুদের সঠিকভাবে রাখা হচ্ছে। আমি আগরতলা থেকে বলছি। হ্যাঁ, বলুন। আজকের ক্যাপশনটা যে দিয়েছেন খুব সুন্দর দিয়েছেন, পাচার বন্ধ করা হচ্ছে না কেন? সত্যি কথা, আপনাদের কাগজ যখন পড়ি তখন 3 কোটি টাকা লিয়াব্বা ট্যাবলেট ধরা পড়ে, বিএসটি ছাড়া 3ই ধরা পড়ে, তখন পাচার হয়ে যাচ্ছে। রাজ্য সরকার জানে না, রাজ্যের আপনারা জানে না, বিএসএফ জানে না, আরক্ষা দপ্তর জানে না। আর এখন এইভাবে ওই আইডিয়াসে ওই দেখা বন্ধ হয়ে যাবে, ওরকম পদক্ষেপ কোনো জিনিস আসতে পারবে না। আসলে কিভাবে সোনামুড়া বক্সনগর দিয়ে বিভিন্ন প্রান্ত দিয়ে কিভাবে নেশাদ্রব্যগুলি পাচার হচ্ছে, গাঁজা পাচার হচ্ছে, ফেন্সিডিল পাচার হচ্ছে, ইয়াবাদের পাচার হচ্ছে। এইভাবে যদি পাচার বাণিজ্য রমরমা থাকে, আমি মুখে বলবো রাম রাম, আর এখানে বলবো যে পাচার বাণিজ্য চালিয়ে যাও, এগুলো মানে জুতা পেটা করবো আর দেখাবো, এটা তো ঠিক নয়। আজকে সবচেয়ে আপনাদের দুর্ভাগ্য, আপনাকে বলি যে যদি আজকে শ্রীমতী গান্ধী জীবিত থাকতো, তাহলে বাংলাদেশে আজকের যে পরিস্থিতি, কোনো কেউকে মানে দরকারই হতো না, প্রশ্ন করা হতো না যে কি করতে হবে। কারণ আমরা 71-এ ছোট ছিলাম, যুদ্ধটা আমরা দেখেছি। উনি কিভাবে অগ্রসর হয়েছেন, আমেরিকা পর্যন্ত হুমকি দিয়েছিল, উনি ভয় পাননি। ওনার দলের কংগ্রেসের কেউ বলছিলেন যাবেন না ম্যাডাম এই ইয়েতে, হিন্দু মানে এই যুদ্ধতে, উনি কিন্তু সাহস করে গিয়েছিলেন। আজকে যদি উনি থাকতেন লজ্জা পেতেন, কারণ হিন্দুদের প্রতি উনি ভালোবাসা থেকে ওই ময়দানে হিন্দু নেমেছিলেন। এবং আমাদের কষ্ট হয়েছে, আমরা বাড়ি ছাড়া হয়েছিলাম তখন ছোটবেলা। হ্যাঁ, কারণ সেগুলি আসতো আমাদের ত্রিপুরাতে, আগরতলাতে পড়েছে। কিন্তু আজকে লজ্জা, আর কেন কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিতে পারছে না এই হিন্দুদের উপর, আমি এটা বুঝতে পারছি না। কিন্তু মানে ধর্মীয় রাজনীতি করে কদিন কয়েকটা দেশ চলতে পারবে? এ তো মানে
সাময়িকের জন্য না, স্থায়ী কিছু না। কিন্তু পাচার বন্ধর আজকে ক্যাপশনটা সুন্দরই হয়েছে, আপনাদের কাগজও আমি নিয়মিত পড়ি, আজকে সম্মত খুব সুন্দর হয়েছে। তো এটা আগে মুখ্যমন্ত্রী বন্ধ করুক। এই যে চিনি আমরা চিনি 60 টাকা ধরে খাবো, আর চিনি গুলি পাচার হয়ে যাবে, পেঁয়াজ পাচার হয়ে যাবে, ওই নেশা পাচার হয়ে যাবে, গাঁজা পাচার হয়ে যাবে, এগুলি আমি মুখে বলবো সব বন্ধ করে দেবো, সবকিছু ইয়ে করে দেবো, আর এদিকে পাচার বাণিজ্য চালিয়ে যাবে। এটা ঠিক নয়। রাখা হচ্ছে না বা তাদের উপর অত্যাচার করা হচ্ছে। আপনারা মিডিয়ারা অনেক কিছু বলে, টিভিতে তো দেখা যাচ্ছে, মিডিয়াতে দেখা যাচ্ছে, ছবি দেখা যাচ্ছে, বলে এগুলি ঠিক না। আপনি কোথায় এসেছেন এখন? আমরা আছি আগরতলায়, রাজবাড়ি দেখি। আর কতদিনের জন্য এসেছেন? এক সপ্তাহ। হ্যাঁ, এখানে কি কারণে আসা? হ্যাঁ, জানেন? হ্যাঁ, বুঝি না। ঘোরার জন্য আসি, ভ্রমণের জন্য। কতদিন জন্য? নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। বলছিলাম পাচার বন্ধ হচ্ছে না কেন? এটা হইলো আবার রাজনৈতিক ব্যাপার। দেখা গেল যে ত্রিপুরা থেকে বহু জিনিস বাংলাদেশে পাচার হচ্ছে, চিনির গাড়ি। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি শান্তিবাজার থেকে বলছি। হ্যাঁ বলুন। আজকে আপনাদের প্রোগ্রামটা খুব ভালো প্রোগ্রাম, কারণ লিখেছেন প্রচার কেন বন্ধ হয় না। কিন্তু আমরা যারা 18টি বিজেপি সরকার এনেছিলাম, হিন্দু, বাঙালি, ভারতবাসী, আমাদের উপর প্রতিনিয়ত অত্যাচার হচ্ছে। বিজেপির মধ্যে কিছু নামধারী মানুষ, ওরা আমাদের জায়গা মাফিয়া, জমি মাফিয়া নির্দেশন করে টাকা নিচ্ছে, কিন্তু আমরা বাঁচতে পারছি না। যারা সরকার ছিলাম, আমাদের হিন্দু এখন দাঁড়াবে আমাদের পক্ষে, আর অন্য দেশে হিন্দুদের নিয়ে আলোচনা চলছে। আমরা কি সুরক্ষিত এই সরকার এনে? এই প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম। আজকের উদ্দেশ্যটা এটা হয়েছে, এটা আমাদের একটা ক্ষোভ প্রকাশ করছি, কারণ আমরা বিগত অনেকদিন ধরে দেখছি বাংলাদেশের যে বর্তমান যে সরকার চলছে কিভাবে হয়েছে এটা আমরা সবাই জানি। লুটপাট করে, চুরি করে, গণভবনকে লুণ্ঠন করে এই সরকার গঠন হয়েছে। তারপর যেভাবে প্রতিনিয়ত সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার, মোহাম্মদ ইউনুস, সাজ্জিদ আলম, এই দুজনের দ্বারা যেভাবে, আরো অনেকে আছে যারা যারা মানে সংখ্যালঘুদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে, এবং সবচেয়ে যেটা জঘন্যতম বিষয়, আমাদের ভারতবর্ষের পতাকাকে ওরা ইউনিভার্সিটির সামনে পাপুসের মতো পেতে রেখেছে, যেন সবাই ওটার উপর পা দিয়ে ইউনিভার্সিটিতে প্রবেশ করতে চায়। আমি সর্বপ্রথম একটা প্রশ্ন করতে চাই, হিন্দুদেরকে যদি মুছে ফেলতে হয় তাহলে আমরা আকাশের পুজো করি, আকাশের নিচে থাকা বন্ধ করে দিন। আমরা মাটির পুজো করি, মাটিতে মৃত্যুর পরে মুসলমানরা যখন কবর দেয় মাটিতে কবর দেওয়া বন্ধ করে দিন। আমরা অগ্নিদেবের পুজো করি, রান্নাঘরে আগুন জ্বালানো বন্ধ করে দিন। সনাতনীদের মোছানো কোনো মানে মুখের কথা নয়, বা কাউকে মারলে, কাউকে জেলে ঢুকিয়ে দিলেই হিন্দুদের আটকে রাখা যায় না, যাবে না, যাচ্ছে না। আর দ্বিতীয় কথা, মুসলমানরা যখন সেজদা করে সেই ভারতের মাটির মধ্যে, ভারতবর্ষে যখন করে পতাকার মধ্যে কপালটা লাগে। আমাদের সাথে মুসলিম ভাইরা দাঁড়িয়ে আছে, ওদেরকে জিজ্ঞাসা করুন তো আমাদের থেকে কতটুকু অত্যাচারিত হয় ওরা? ওরা হয় না, কারণ এটা ভারতবর্ষ, এটা শিক্ষিত সমাজের, এটা শিক্ষিত একটা। হ্যাঁ বলছিলাম প্রচার বন্ধ হচ্ছে না কেন? পাচারটা বন্ধ হলে তো বাংলাদেশ বিপদে পড়ে যাবে। আমাদের এখানে যে
রাজ্যে ওই অর্থ পিপাসু যারা আছে কামাই বাণিজ্যের জন্য, ওরা ওদের হিন্দু দরকার নেই, বৌদ্ধ খ্রিস্টান দরকার নেই, এরা শুধু অর্থনৈতিক ভাবে ওদের লাভালাভ দরকার। নয়তো বাংলাদেশ ছোট্ট একটা রাজ্য রাষ্ট্র, তো গঠন হলো কি ইন্দিরা গান্ধী যেটা পারলেন আজকে নরেন্দ্র মোদী কি পারছেন না কেন? উনি তো সবকা সাথ সবকা বিকাশ, উনি বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক আছে ওনার, তো উনি তো ওদেরকে দিয়ে চাপ তৈরি করতে পারে বাংলাদেশের উপরে। আরব কান্ট্রিগুলির সঙ্গে তো মোদির ভালো রিলেশন আছে, তাহলে চাপ তৈরি করে না কেন? আর হিন্দু হিন্দু করে রাম মন্দির হিন্দু ভক্ত সব মুসলিম এখানে ভোট দিতে পারে না, দেখলাম ইউপিতে পুলিশ দৌড়িয়ে দিচ্ছে, পিস্তল নিয়ে তারা করছে। তো হিন্দুটা হিন্দুর মতো ব্যবহার করতে হবে, আর মুসলিমটা মুসলিমের মতো তাদের শিখাতে হবে। আজকে এত কিছুর পরও ভারত সরকারের কোনো আমি দেখছি না, আমাদের চোখে পড়ছে না, যেটাই ইন্দিরাজি করেছিলেন পূর্ব পাকিস্তান। আসলে তো আমাদের দেশভাগটার মধ্যেই একটা সমস্যা ছিল, তো ওই জায়গাতেই আমরা আটকে আছি আর কি। নয়তো আজকে হিন্দু রাষ্ট্র ইন্ডিয়া মানে হিন্দুস্তান, পাকিস্তান, তো এগুলো বিশাল অনেক ব্যাপার, ইতিহাস ডাকলে অনেক কিছু পাওয়া যায়। তো ঘটনা হলো আমি আমার পক্ষ থেকে বলবো আপনাদের মাধ্যমে প্রধানমন্ত্রী এবং ভারত সরকার এবং রাজ্য সরকার যৌথভাবে বাংলাদেশের উপর চাপ তৈরি করতে হবে। চাপ মানে যারা ওরা ফুসকে বের না হতে পারে ওরকম চাপ তৈরি করতে হবে। কেন? ইউনুস কি সে কি একদম সাংঘাতিক রাজাকার বাহিনীর লোক, ওনাকে আবার নোবেল পুরস্কার দেয়, ছিনিয়ে আনা দরকার ওনার নোবেল পুরস্কার, আমি মনে করি আর কি। তো এইভাবে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে। আমি একজন হিন্দু ভাইদের জন্য কথা বলবো না? যাই হোক, আপনাদের মাধ্যমে কথাগুলো বললাম তুলে। এখন মন্ত্রী বাহাদুর, আমাদের PM CM তারা চিন্তা করবে, বৃহত্তর আন্দোলন করে তোলা হোক, সারা ত্রিপুরাতে স্তব্ধ করে দেওয়া হোক, বাংলাদেশের কোনো নাগরিক এখানে আসতে পারবে না। এতটুকু বললাম। শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শিক্ষিত নমস্কার, কে একটা বলছেন? পরিবেশ, এটা অশিক্ষিত কোনো পরিবেশ নয়। হ্যালো, उन्होंने आपके कॉल को আপনার होल्ड पर रखा है, कृपया लाइन पर बने रहिए। তো কোনো পরিবেশ নমস্কার, কে নয় বলছেন? এটা। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ দেখুন দাদা, আমাদের দেশটার অবস্থাটা কি আপনি নিশ্চয়ই জানেন। লক্ষণ যখন অসুস্থ হয়েছিল তখন কিন্তু রাম আর রাবণের মধ্যে খণ্ডযুদ্ধ, কিন্তু লক্ষণকে বাঁচানোর লেগে রাবণের কবিরাজে কিন্তু আনছিল, এটা দেখে শাস্ত্রে লেখা আছে। আর বর্তমানে এই শাসকই তখন শাসক ছিল, এই শাসকই ইতিহাস লেখছে যে রাবণের কবিরাজ না লক্ষণকে ভালো করছে। আর আজকে এই শাসকই বাংলাদেশে তাদের উপরে আক্রমণ হওয়াতে ভারতবর্ষের ডাক্তাররা মানুষের জন্য ডাক্তার, এখানে অনুপাত আপনি কি আমেরিকান, আপনি পাকিস্তানি, আপনি টেররিস্ট, আপনি কি উগ্রপন্থী, আপনি চিকিৎসা করবো না, এটা কি একটা ডাক্তারের মানসিকতা হইতে পারে? তাহলে কাদের আঙুলি লড়নে এরকম অবস্থা হইতেছে? এই RSS এবং এই আর্য ব্রাহ্মণ মনোবাদী বিজেপির শাসনকালে এটাই স্বাভাবিক। তারা কত বড় বেবিচারী। আমাদের যখন লোক মারা যায়, মুন্নিবাসী যখন জেল কাটে, লাল কি এমন অন্যায় করছে, তার জন্য অন্যায় ব্রাহ্মণ সমাজ প্রচুর করে রাখছে। ভারতবর্ষে ব্রাহ্মণরা
মমতা ব্যানার্জির অবস্থা দেখেন, মদন মিত্রের অবস্থা দেখেন, কলকাতা যে 3 কোটি কোটি টাকার লুটছে সবটি ব্রাহ্মণ, এবং দিল্লিতে যারা আপনার শাসন ক্ষমতা আছে সবটি ব্রাহ্মণ। এদের শাস্তি না, শাস্তি হলো আমরা মুন্নিবাসীর, কারণ শাসকেরা। এইগুলি বোঝার দরকার, এগুলি প্রচার করার দরকার যে তারা আপনারা ভুলভ্রান্তি করতেছে, তারা টেররিস্ট থেকে আরো খারাপ, তারা আমরা সর্বস্ব লুট করে নিতেছে। আমরা মুন্নিবাসী কিছু রাখতেছে না, এরা তারা যে বহিষ্কার করার দরকার। আজকে ভুল বুঝতেছে, মুন্নিবাসীরা ভুল বুঝতেছে, লোভের আলোতে তারা পেছনে উঠতেছে এবং তারাই পয়সা দিতেছে। তারা পয়সা দিতেছে। তারা ধরুন আমরা যারা বিবেকবান মানুষ, মানে লোভ সারা মানুষ, আমরা লেগে এই বিপদ, আপনারা লেগে বিপদ। যারা সাংবাদিকতা করে, যারা রাজনৈতিক নিঃস্বার্থে করতে চায়, যারা সমাজের নিঃস্বার্থে কাজ করে, তারা আজকে বিপদ। আর মনোবাদী আরএসএসরা বাড়ি ঘরে এর থেকে জুলুম করে করে কোটি কোটি টাকা কামে করে নিতেছে এবং আপনার মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে দিতেছে। মুসলিমদের কোনো দোষ নয়, মুসলিমও মানুষ। মুসলিমদের যে কি কয় এদেরকে আমাদের যেমন গোসাইগুন্দ মুসলিম আছে, তারাই হলো আমরা দেশের, আমরা সমাজের মানুষ, সমাজের এবং জঘন্য থেকে জঘন্য ধরনের মানুষেরা। এরা আমাদের দাঙ্গা ফাঁসাইয়া দেশটা এরা লুটতে চাইতেছে। তবে আমি এটাই করবো যে ভারতবর্ষের যারা মুন্নিবাসী আর্য ব্রাহ্মণ থেকে তারা দূরে থাকুক এবং তাদের কঠোর বিচার দ্বারা থাকুক, সে যত বড় লাডি। এটাই আমার বলার, আর কিছু বলার নাই দাদা। প্রয়োজনে অন্যদিন আবার বলবো। নমস্কার। সব মিলিয়ে বলা যায় অনেক প্রশ্ন আছে। আন্দোলন যারা করছেন ঠিক আছে, তাদের আন্দোলনকে বিভিন্ন জন সমর্থন করে, কিন্তু এই কথাগুলো বোধ হয় খুব প্রয়োজন রয়েছে। পাচার কেন বন্ধ হচ্ছে না? যারা পাচারকারী তাদের বিরুদ্ধে কেন অভিযান নেই কিংবা আন্দোলন নেই? আগরতলার বাণিজ্যিক শপিং মলগুলোতে সেখানে দেদার বিক্রি করা হচ্ছে সামগ্রী। তাহলে যদি বেসরকারি হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা বন্ধ করে দেওয়া হয়, এই দাবি যখন উত্থাপন করা হয়, এর জন্য যখন আন্দোলন হয়, তখন এই শপিং মলগুলোতে বাংলাদেশের নাগরিকরা এসে যে দেদার সামগ্রী ক্রয় করছেন, তাহলে সেখানে কেন আন্দোলন হবে না? সেখানে কেন পরিষেবা সামগ্রী বিক্রি বন্ধের দাবি উঠবে না? এই প্রশ্নগুলো বিভিন্ন মহল থেকে উঠতে শুরু করেছে। আমরা শুধু বিষয়গুলো উত্থাপন করলাম, আপনাদের প্রত্যেকের কাছে আমরা বিষয়টা উত্থাপন করেছি। আপনারা অনেকে আলোচনা করেছেন, অবশ্যই রেকর্ড করা বক্তব্যগুলো শুনবেন, আপনার চারপাশের হিসাব নিকাশ আপনি নিজে করবেন। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।